আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ ইটিভিকে। জি, শুরুটা করতে চাচ্ছি তৈরি পোশাক খাতের বিস্তারিত দিয়ে। কি অবস্থা এই মুহূর্তে? খুব একটা ভালো সংবাদ দিতে পারছি না। তৈরি পোশাক শিল্প যে আমাদের যে বর্তমান পরিস্থিতি, তেল জ্বালানি সংকট সব মিলায় আমাদের পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে গেছে। আর আমাদের তো এখন একটা যে সিচুয়েশন, অর্ডার সিচুয়েশন প্লাস আমাদের জ্বালানি সংকট নিয়ে আমাদের সবার যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, এটা অনেক বড় একটা বাধা আমরা খুঁজে পাচ্ছি এই সেক্টরের মাঝে। তো এখন আমাদের যুদ্ধ যদি না থামে তাহলে কিন্তু করণীয় একরকম, আর যুদ্ধ যদি থেমে যায় তাহলে হয়তো আমরা আবার নতুন করে একটা পরিকল্পনা করতে পারি কিভাবে জিনিসটা গোছানো যায়। তো এখন যুদ্ধের অবস্থা তো আমরা এখনো কোনো ডাইরেক্ট কোনো সিগন্যাল পাচ্ছি না, যুদ্ধ কোন দিকে যাচ্ছে, আরো খারাপ হবে নাকি যুদ্ধ শেষ হবে। এটা যদি আমরা পেতাম তাহলে আমরা হয়তো নিজেদের গুছায় আনার জন্য একটা চেষ্টা শুরু করতে পারতাম। এখন কিন্তু বেশ হযবরল একটা অবস্থায় যাচ্ছি আমরা। যদিও আপনি বলছেন যে আসলে যে যুদ্ধ পরিস্থিতির জন্যই হচ্ছে রপ্তানির এই অবস্থা, কিন্তু তারপর আমি পুনরায় আরেকবার যদি একটু উল্লেখ করি যে এরকম সিচুয়েশনে কি করা উচিত, যে এই যে টানা 8 মাস ধরে রপ্তানি কমছে এবং সবচেয়ে বেশি কমেছে যে খাতে, সেটা যদি একটু বলি যে সবচেয়ে পোশাক খাতে সবচেয়ে বেশি কমেছে, এটার জন্য এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আসলে এটা প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে আসলে এই সমস্যাটা কিন্তু যুদ্ধের আগে থেকে ছিল, এবং আমরা এই গত 7-8 মাস থেকে আমরা একটানা আমরা রপ্তানি একটা নেগেটিভ প্রবৃদ্ধি দেখছি আমরা। তো এটা আবার মার্চ মাসে সেটা 19.35%, মানে এটা ভয়াবহ ড্রপ, অনেক বেশি। এই ড্রপটা কিন্তু নর্মাল যে ড্রপ না সাধারণত হয় তার থেকে অনেক অনেক বেশি। সো এটা আমাদেরকে ভাবিয়ে তুলছে পুরো জিনিসটা। এর মাঝে যোগ হয়েছে আমাদের এই যুদ্ধ এবং জ্বালানি সংকট, ফ্যাক্টরি চালানো যে সমস্যা হচ্ছে, লোডশেডিং হচ্ছে, র ম্যাটেরিয়ালসের দাম বেড়ে যাচ্ছে। পুরো জিনিসটা আমাদেরকে এখন যেহেতু একটা মানে খুব বাজে একটা পরিস্থিতি, আমাদেরকে সব ঘর গোছাতে হবে। আমাদের সবার নিজেদের আমরা দেখতে হবে যে ফ্যাক্টরিগুলোর এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, কিভাবে আমাদের খরচগুলো কমানো যায়। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা খরচ কমানোর জন্য একটা চেষ্টা করতে হবে। তো এখন এটার জন্য আমাদের প্রত্যেকে আমাদের নিজেদের ফ্যাক্টরি যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের ফ্যাক্টরির এফিসিয়েন্সি কি, কোথায় আছি, আমাদের এফিসিয়েন্সিগুলো বাড়াতে হবে। এবং সেটা কিন্তু আমরা, এটা সত্য কথা যে আমরা এফিসিয়েন্ট ফ্যাক্টরি নাই খুব বেশি একটা। বাংলাদেশের পার্সেন্টেজ বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু এফিসিয়েন্সি অনেক কম, স্পেশালি ছোট এবং মাঝারি ফ্যাক্টরিগুলো, এগুলো ওদের এফিসিয়েন্সি অনেক কম। তো এরা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, প্লাস এদের হাতে ক্যাশ টাকা নাই। ক্যাশ টাকা না থাকার কারণে ডিজেল কিনতে পারছে না। এই যে ডিজেলের দাম বেড়ে গেল, আচ্ছা দাম তো বাড়লো, সেটা তো আমরা চাচ্ছি না, বাট তারপরেও দাম বাড়লো, কিন্তু আমি তো ডিজেলই পাচ্ছি না। ডিজেল না পাওয়ার কারণে এখন তো ফ্যাক্টরিগুলো চালানো নিয়ে একটা সংকট হচ্ছে। 5-6 ঘন্টা, আশুলিয়াতে 4 থেকে 5 ঘন্টা কারেন্ট থাকে না, এই কোনাবাড়ি এরিয়াতে 5 থেকে 7 ঘন্টা কারেন্ট থাকে না। তো এরকম একটা অবস্থা। এই অবস্থায় আমরা ডিজেল তো ছাড়া আমরা কিভাবে আমরা ফ্যাক্টরি চালাবো? ডিজেল পাওয়া যাচ্ছে না, ফ্যাক্টরি চালাতে হচ্ছে। এদিকে আমার চিটাগাঙ্গে যে ট্রাকগুলো, যেমন আমার ট্রাক আছে 28টা, এই 28টা ট্রাকের জন্য তেল লাগে। এটা তেলের অভাবে ট্রাক চিটাগাঙ্গে যেতে পারছে না, মানে আমাদের একদিন ডিলে হয়ে যাচ্ছে, কয়েক ঘন্টা ডিলে হয়ে যাচ্ছে, ট্রাকের জন্য তেল পাচ্ছি না। আমি আমার নিজের কথা বললাম। তো প্রত্যেকেরই কিন্তু ঠিক তেমনিভাবে একই সমস্যা যাচ্ছে। তো এই লজিস্টিক্যাল অবস্থা, আমি যদি ট্রাক ভাড়া করি, অনেক ভাড়া বেড়ে গেছে। তো এগুলো সবকিছু মিলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেড়ে গেছে। এবং আমাদের লাভ বলতে যে জিনিসটা, এখন আমাদের অর্ডার সেভ করা একটা বড় জিনিস। লাভ ক্ষতি এখন আর দেখার সময় নেই, আমরা সবাই এখন চেষ্টা করছি অর্ডারটা সেভ করতে হবে। জি, রপ্তানি খাতের যে এই যে ডিক্লাইন সিচুয়েশন, বা আপনি বেশ কিছু কারণও উল্লেখ করেছেন যে রপ্তানি কমার পেছনে বেশ কিছু কারণ কিন্তু উল্লেখ করেছেন। তো এরকম সিচুয়েশনে আমরা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারি, কি ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারি, বা অন্য কোন কোন দেশ আসলে এই জায়গাগুলো দখল করে নিতে পারে কিনা? সংকট কিন্তু আসলে এটা বৈশ্বিক সংকট, এটা কিন্তু শুধু আমাদের একার না। তারপরেও কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ভিয়েতনামের মতো দেশ, ওরা কিন্তু ভালো প্রবৃদ্ধি এর মধ্যে ধরে রেখেছে। ওদের কিন্তু ভালো প্রবৃদ্ধি হচ্ছে। ওদের যে লোকেশন, ওরা যে স্ট্র্যাটেজিক বা জিওগ্রাফিক্যাল যে লোকেশন, সেটা ইউরোপ এবং আমেরিকা থেকে কাছে।
তাদের লিড টাইম আমাদের থেকে কম। তো সেই কারণে তারা এখানে কিছু অ্যাডভান্টেজ তারা পাচ্ছে। অ্যান্ড তারপরেও তারা প্রোডাকশন এফিসিয়েন্সি তাদের বেশি, আমাদের থেকে ডেফিনেটলি বেশি। এই সব কিছু মিলে ওরা আমাদের থেকে ভালো একটা অবস্থায় আছে। এবং এর মধ্যে আহ, আমি যেটা দেখলাম যে ইন্ডিয়াও কিন্তু খুব যে খারাপ অবস্থায় আছে এগিয়ে সেটা আছে বলবো না, আমাদের কারণ থেকে। ইন্ডিয়া কিন্তু মোটামুটি ম্যানেজ করছে। ওরাও তাদের কয়লা ভিত্তিক তাদের জ্বালানি কেন্দ্রগুলো কয়লা ভিত্তিক। আমাদের এখানে যেরকম কারেন্ট থাকছে না, আমাদের এখানে আমাদের এনার্জি জেনারেশনের যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, পাওয়ার প্ল্যান্ট গুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে। তো আমরা তেলের অভাবে পাওয়ার প্ল্যান্টও চালাতে পারছি না। আর সেখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু খুব ভালো ম্যানেজ করছে, বিকজ ওদের কয়লা ভিত্তিক তাদের পাওয়ার প্ল্যান্ট গুলো, আর ওদের ডিজেল যে ম্যানেজ গুলো হচ্ছে, ম্যানেজ করতেছে দেশের ভিতরে খুব ভালো ম্যানেজ করতেছে। আমাদের এখানকার মতো 10 থেকে 12 ঘন্টা করে আমাদের লাইন দেওয়া, এটা কিন্তু ইন্ডিয়াতে নাই। সো ইন্ডিয়া কিন্তু এর মাঝে কিছু ব্যবসা ইন্ডিয়াতে যাচ্ছে, এটা সত্য কথা। কিছু ব্যবসা যাচ্ছে, তবে অনেক ব্যবসা চলে গেছে, এটাও আমি আমি মানবো না যে খুব বেশি একটা ব্যবসা ইন্ডিয়াতে চলে গেছে। কিছু ব্যবসা চায়না ডেফিনেটলি দে আর ডুইং, চায়নার থেকে দে আর নট ডুইং ভেরি গুড। চায়নার থেকে ব্যবসা কিন্তু বেরোয় আসতেছে। সেই ব্যবসাগুলো আমরা কিছু পাচ্ছি, কিছু ভিয়েতনাম পাচ্ছে, কিছু ইন্ডিয়া যাচ্ছে। তো চায়নার অর্ডারগুলো চলে আসার কারণে আমরা খুব যে একদম পুরো অর্ডার নাই এই সিচুয়েশনটা হচ্ছে না। বাংলাদেশ এখনো কিন্তু ভালো অবস্থানে আছি আমরা। এর কারণ হচ্ছে চায়নার থেকে অর্ডার আসতেছে, চায়নার থেকে বেশ কিছু অর্ডার আসতে আসতে চায়না টু ইউএসএ, চায়নার থেকে যে মালগুলো ইউএসএ যাচ্ছে, ইউএসএ কিন্তু অর্ডার ক্রমাগতভাবে কমে যাচ্ছে চায়না। জি। সো ওই অর্ডারগুলো আমরা কিছুটা আমরাও পাচ্ছি। সো এখানে কিছুটা অ্যাডভান্টেজের মধ্যে আমরা আছি। আর এমনিতে জেনারেলি অর্ডার ইন্ডিয়া যাওয়ার, যেটা বায়ার আছে ইন্ডিয়া থেকে কিছুটা যদি কমফোর্ট পায় তাহলে কিছুটা লোক ইন্ডিয়া যাবে, ভিয়েতনাম যাবে, এটা ঠিক আছে। কিন্তু তো একেবারে এরকম মানে এরকম অনেকগুলো সিচুয়েশনে আসলে রপ্তানিতে আমরা ইন্ডিয়া বা ভিয়েতনাম প্রতিযোগিতায় হচ্ছে পিছিয়ে যাব কিনা, বা কি কি ধরনের চ্যালেঞ্জে পড়তে পারি? আমরা রপ্তানিতে তো ডেফিনেটলি আমরা পিছিয়ে যাচ্ছি। এবং যেটা বললাম যে মার্চ মাসে 19.35% অর্ডার কমেছে। আমাদের নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে। সো এই কারণে যদি বায়াররাও যদি আনকমফোর্টেবল থাকে আমাদের সাথে, তাহলে কিছু অর্ডার বায়াররাও শিফট করতে পারে, এটা হতে পারে। কিন্তু যেহেতু এটা একটা বৈশ্বিক চ্যালেঞ্জ, এটা কিন্তু ভিয়েতনামও যে সমস্যার মধ্যে নাই, তারাও সমস্যা আছে, তেল নিয়ে সাপ্লাই সংকটে তারাও আছে, ইন্ডিয়াও সংকটে আছে। কিন্তু ম্যানেজ করছে, এটা যে ম্যানেজমেন্টটা, আমাদের এখানে ম্যানেজমেন্টটা ভালো হচ্ছে না। সংকট তো সবাই আছে, সংকট থাকবে, কিন্তু সংকটটা ম্যানেজ করাটা হচ্ছে সবচেয়ে কি ইম্পর্টেন্ট। ধরনের আমরা ম্যানেজমেন্ট কিন্তু আসলে করা উচিত এরকম এই যে সিচুয়েশনে? তেলের তেলের যে ম্যানেজমেন্ট, আমরা যে তেলটা যে পাচ্ছি না, বা আমাদের স্পেশালি আমাদের যে গার্মেন্টসে, এই কিছুদিন আগে আমরা একটা গার্মেন্টসে ফুয়েল কাট করেছি, এতে করে কিছুটা আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি। কিছু তেল আমরা এখন কিন্তু, এটা খুব রিসেন্টলি, এটা হচ্ছে 3-4 দিন আগের থেকে আমরা একটা একটা ভালো একটা অবস্থায় যাচ্ছি। কিছুটা তেল আমরা এখন কিন্তু পাচ্ছি। এতে করে আমরা ফ্যাক্টরি ওই লোডশেডিং এর সময় ফ্যাক্টরিগুলো চালানো এবং আমাদের যে ট্রাকের যে ডিজেল লাগে সেগুলো যেন আমরা এখন অনেকটা পাওয়া শুরু করছি। এটা একটা ভালো ম্যানেজমেন্ট, এটা অনেকদিন পড়া হলো এই জিনিসটা, এর মধ্যে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। তো এইটা একটা ম্যানেজমেন্ট। তারপরে হচ্ছে আমাদের নীতিগতভাবে এখন একটা সহায়তা দিতে হবে। গভর্নমেন্ট কিন্তু দেখতে হবে যে আমাদের এখানে ফ্যাক্টরিগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, অনেকগুলো ফ্যাক্টরি এখন বন্ধ হয়ে যাচ্ছে। এখন ফ্যাক্টরি নতুন করে চালানো তো পরের কথা, যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে রক্ষা করার জন্য গভর্নমেন্টের কিছু পলিসি বা নীতিগত কিছু সহায়তা আমাদের দরকার। সেটা জি। যেমন ইনসেন্টিভ আকারে হোক বা যেভাবে হোক, আমাদের কিন্তু গভর্নমেন্ট কিন্তু এটাকে স্টাডি করে বিজিএম জি। এর সাথে ডিসকাশন করে আমার মনে হয় কিছু নীতি সহায়তা আমাদের দরকার হবে এখন এই জায়গায়। তো যেগুলো দিয়ে আমরা হয়তো টিকে থাকার একটা চেষ্টা আমরা করবো এখন। জি, আপনি যেহেতু বন্ধ কারখানাগুলো নিয়ে একটা প্রসঙ্গ টেনেছেন, তো গতকালকেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা স্টেটমেন্ট ছিল যে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার জন্য একটা প্যাকেজ পদ্ধতির কথা বলেছেন। তো কি ধরনের প্যাকেজ হওয়া উচিত আসলে? বন্ধ কারখানা খোলা, এটা কিন্তু জিনিসটা এত সহজ না। যে কোনো যেই কারণে আমরা উদ্যোক্তারা ফ্যাক্টরিটা বন্ধ করতে বাধ্য হয়েছে, এটা নিশ্চয়ই খুব সিরিয়াস কোনো কারণ ছিল, তাই সেই কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে। তো আমাদের এখন, আমার মনে হয় আমাদের প্রাথমিক প্রায়োরিটি হওয়া উচিত যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এখনো চলছে, ঢিমে তালে চলছে বা বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে বাঁচানোটা প্রথমে দরকার। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে বন্ধ কারখানা চালু করা। কারণ এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ফ্যাক্টরি কিন্তু আমাদের বন্ধ হওয়ার পথে। তারা আইদার ফান্ড শর্টেজের কারণে হোক, বা তারা বিজনেস ম্যানেজমেন্ট করতে পারছে না সেটার কারণে হোক, বা জ্বালানি সংকটের কারণে হোক, তারা চালাতে পারছে না। এরকম বেশ কিছু ফ্যাক্টরি খুব একদম লাস্ট স্টেজে চলে এসছে। আমার মনে হয় প্রাথমিক প্রায়োরিটি আমাদের হওয়া উচিত সেই ফ্যাক্টরিগুলোকে সেভ করা, যেগুলো বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। তো ওগুলোকে মোটামুটি সেভ করতে পারলে তারপরে আমাদের নেক্সট কার্যক্রম, যেমন বিজিএমই তে অলরেডি আমরা গভর্নমেন্টকে এই ব্যাপারে সহযোগিতা করছি, পূর্ণ সহযোগিতা করছি। কিন্তু কয়েক গভর্নর যে হচ্ছে প্যাকেজের কথা বলছে, এই প্যাকেজের ইয়াটা ডিজাইনটা কেমন হওয়া উচিত? প্যাকেজ হচ্ছে প্রথমে তো একটা ব্যাংকিং সহায়তা লাগবে, তাদের কিছু
ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, যেটা মেইন হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজ। ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমরা প্রোভাইড করতে পারি, এখানে প্রাথমিক ইয়েটা হবে যে আমরা এই ফ্যাক্টরিগুলো চালাবার ব্যাপারে মালিকরা এগিয়ে আসবে। আর মালিক এটা চালাবে কিন্তু মালিকরা, গভর্নমেন্ট তো আর চালাবে না, গভর্নমেন্ট তাদের শুধু হেল্প করবে। তো ওয়ান প্যাকেজ যেটা বলা হচ্ছে, ফার্স্ট প্যাকেজ যেটা হওয়া উচিত সেটা ব্যাংকিং সহায়তা বা ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা। এটা পেলে উদ্যোক্তারা সামনে এগিয়ে আসবে। এরপরে বিভিন্ন রকম চ্যালেঞ্জগুলো আসবে, তারা কোন কোন সমস্যার মধ্যে পড়ছে। কেউ হয়তো স্বল্পকালীন কিছু গভর্নমেন্ট থেকে কোনো হেল্প চাইতে পারে, স্পেশাল কোনো হেল্প চাইতে পারে, কোনো বেতনের হেল্প চাইতে পারে। কোনো ফ্যাক্টরি হয়তো তারা কোনো নীতিগত সহায়তা চাইতে পারে, এনবিআর এর কোনো সহযোগিতা লাগবে, হয়তো এটা হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের কোনো সহজ করার কোনো একটা পদ্ধতি তাদের জন্য করতে হবে। মানে আমার মনে হয় প্যাকেজটা আমি অতটা ক্লিয়ার না যে আর কি জিনিস থাকতে পারে। তবে আমি যেটা প্রাথমিক, বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু বন্ধ হচ্ছে ফাইন্যান্স, টাকা পয়সার অভাবে, টাকা পয়সা না থাকার কারণে বা ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজের কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। সেটা দিলে প্রথম কাজটা হবে, তারা মালিকরা এগিয়ে আসবে এবং ফ্যাক্টরিগুলোকে তারা ধরবে, ফ্যাক্টরিগুলো যেন চালানো যায়। তো এছাড়া গভর্নমেন্ট আর কি করতে চাচ্ছে সেটা আমি অতটা শিওর না। তবে তবে ডেফিনেটলি ওই ফ্যাক্টরিগুলো চালানো এত সহজ হবে না। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে এই যে বন্ধ কারখানা এবং এই সেক্টর নিয়ে আরো বিস্তারিত আমরা কথা বলবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছে। জি, থ্যাংক ইউ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছে মহিমা পলে। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলছিলাম বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, বিরতির আগে আপনি একটা কথা বলেছিলেন যে এই যে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া আসলে এতটা সহজ নয়। এখানে আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম যে এই বন্ধ কারখানাগুলো যদি খুলে দেওয়া হয় বা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে যদি তাদের আবার কার্যক্রম চালু করা হয়, সেক্ষেত্রে কি তারা সাস্টেইন করবে কিনা বা তারা কি ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে? এখন বেসিক্যালি তো কনফিডেন্সটা দরকার, এটা একটা কনফিডেন্স বিল্ডিং করা দরকার। কারণ ওরা তো একটা ফ্যাক্টরি কি কারণে মানুষ বন্ধ করে, বহু কষ্ট করে একটা ফ্যাক্টরিটাকে ইস্টাবলিশ করে, তারপর যখন বন্ধ করা হয় নিশ্চয়ই এমন কোনো একটা বড় সংকট, একটা তো টাকার সংকট, তারপরে ওয়ার্কার সংকট হতে পারে, তারপরে এখন যেমন জ্বালানির সংকট, জ্বালানি থেকে অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু জ্বালানির সংকটের কারণে বন্ধ হয়ে যেতে পারে। তো এখন যেটা প্যাকেজের কথা যেটা বলা হচ্ছে, যে প্যাকেজে আমার যেটা বললাম যে ওয়ার্কিং ক্যাপিটাল প্রোভাইড করতে হবে, তারপরে তার যে যদি লোন থাকে, লোন তো অবশ্যই আছে, তার লোনটাকে রিশিডিউল করতে হবে, রিশিডিউল করে দিতে হবে, সো দ্যাট সে একটা ব্রিদিং স্পেস পায়। এখন এটা 3 মাস বা 6 মাসের একটা পরিকল্পনা হাতে নিতে হবে। এই 6 মাসের মধ্যে সে করবে এবং টাকা সে প্রপারলি ইউটিলাইজ করবে, তার সুন্দর করে মানুষ রিক্রুট করতে হবে এবং 3 মাস লাগবে তার ফ্যাক্টরিটাকে আবার মোটামুটি একটা স্টেজে আনার। তারপরে কিন্তু সে ফ্যাক্টরিটা চালাবে এবং বায়ারদের সঙ্গে তারা কাজ করবে। আরেকটা জিনিস হচ্ছে যে সফট কিছু লোন তার ভবিষ্যতে এই বায়ারদের সঙ্গে কার্যক্রম চালানো বা সে বাইরে বিদেশে যেতে হবে, অর্ডার আনতে হবে, হ্যাঁ বেশ কিছু টাকা তার হাতে দরকার। তো এই জিনিসটা আমার মনে হয় ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড কিছু সফট লোন প্রোভাইড করলে আর তার যে লোন আছে লোনটা রিশিডিউল করলে অনেকাংশে আমি মনে করি যে উদ্যোক্তা আবার ব্যবসা ফিরে আসার জন্য একটা উৎসাহ পাবে এবং করতে পারবে। আর সরকার তো সারাক্ষণ তাদের সঙ্গে যদি থাকে, যে কোনো সমস্যা হবে সঙ্গে সঙ্গে যদি সমস্যাটা সমাধান করে দেওয়া যায়, পলিসি সাপোর্ট দেওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে হয় অতটা হয়ে যাবে। হয়তো এর মধ্যে আমি যদি 50টা ফ্যাক্টরি ধরি, তার মধ্যে আমি মনে করি যে 20-25টা ফ্যাক্টরি হয়তো দাঁড়ায় যেতে পারে। দ্যাটস আ গুড পসিবিলিটি। তো বাট অ্যাগেন আমি যে পুরনো কথাটা আবার বলি, অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু এখন স্ট্রাগলিং ব্যাডলি। ওই ফ্যাক্টরিগুলোকে যদি আমি এখন বাঁচাতে পারি, তারা যেন চালু থাকে, চালু অবস্থায় তারা যেন বন্ধ না হয়, সেটার ব্যাপারে আমাদের সর্বরকম চেষ্টা করা উচিত আর কি। তো সেটা যদি ধরে রাখতে পারি, সেটা একটা বড় সাফল্য হবে। এরপরে আমরা বন্ধ কারখানাগুলোকে ডেফিনেটলি আমরা এটা করতে পারি। আমরা বিজিএমই থেকে সরকারকে সর্বরকম হেল্প করছি। তারা যত রকম ইনফরমেশন চাচ্ছে, কোন কোন ফ্যাক্টরি বন্ধ হচ্ছে বা মালিক পক্ষ কে কোথায় আছে তাদেরকে লোকেট করা, এসব ব্যাপারে আমরা পূর্ণ সহযোগিতা প্রদান করছি আমরা বিজিএমই থেকে। জি, আমরাও প্রত্যাশা করছি আসলে এই প্রয়োজনীয় পদক্ষেপ যেটা সেটাই নেওয়া হোক। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরে ভারতের সাথে যে আমাদের যে একটা টানাপোড়েন ছিল, সেটা সেই বাণিজ্য সম্পর্কগুলো সুসম্পর্কে পরিণত করার জন্য ভারত এবং বাংলাদেশের পক্ষ, উভয় দেশের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছিল বা নেওয়া হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? 12 ফেব্রুয়ারি ইলেকশনের পর যে আমাদের নতুন সরকার পেলাম,
আমরা তো মাত্র 2 মাস, মার্চ এপ্রিল 2 মাস, 2.5 মাস যাচ্ছে। তো এর মধ্যে মানে বোঝার এখনো পুরোপুরি সময় আসেনি। আরো অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস গেলে তখন আমরা বলতে পারবো। তবে আমরা যেটা দেখলাম যে ভারতের সাথে টানাপোড়েন যে শব্দটা আমরা ব্যবহার করি, টানাপোড়েন অথবা কিছুটা সম্পর্কের অবনতি ছিল, জি। সেটা কিন্তু খুব দ্রুত ভালোর দিকে যাচ্ছে। এটা আমরা ব্যবসায়ী সমাজ এটাকে স্বাগত জানাই। আমরা প্রতিবেশী দেশের সঙ্গে ভালো একটা ব্যবসা বাণিজ্য সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। এতে দুপক্ষই লাভবান হবে এবং আমরা মনে করি যত দ্রুত এই উত্তেজনা বা সম্পর্ক স্বাভাবিকীকরণ হয়, ব্যবসা বাণিজ্য আমরা দুপক্ষই লাভবান হবো। আমরা এদিক থেকে বাংলাদেশ, ওদিক থেকে ইন্ডিয়া, দুপক্ষই লাভবান। তো আমরা দেখছি যে ভালো একটা পজিটিভ মুভমেন্ট হচ্ছে ইন্ডিয়ার সাথে। আমরা খুব দ্রুত সম্পর্কের উন্নতি হচ্ছে, এটা আমরা উই আর হ্যাপি অ্যাবাউট ইট। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট্ট করে জানতে চাইবো যে আমাদের যেহেতু এইটা সবচেয়ে রপ্তানির বড় খাত হচ্ছে আরএমজি সেক্টর, তো এই সেক্টরের জন্য আসছে বাজেটে প্রত্যাশাকে। বাজেটে তো আমরা তো বিজিএমই থেকে আমরা বাজেটের গভর্নমেন্টকে প্রচুর আমরা আমাদের ডিফিকাল্টিস গুলো আমরা হাইলাইট করেছি। তো আমরা মনে করি যে এই সরকার এর মাঝে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার থেকে আমরা যে খুব বেশি একটা কিছু পেয়েছি তা না, আমরা খুব বেশি আমরা পাইনি। এই 17 মাসটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট একটা মাস ছিল। তো আমি মনে করি প্রথম নির্বাচিত সরকার এসছে, অটোমেটিক্যালি আমরা একটা ভালো বাজেট আশা করতেই পারি। তো আমাদের যেসব সাজেশন গুলো ছিল, আমরা এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে আমরা ওইসব সাজেশন দিয়েছি এবং আমরা মনে করি যে আমাদের সাজেশন গুলো গভর্নমেন্ট এবং আমাদের বাণিজ্য মন্ত্রী এগুলোকে পজিটিভ ওয়েতে দেখেছেন এবং বলেছেন যে আমাদের সহায়তা আমাদের সাজেশন গুলো উনি অ্যাপ্লাই করবেন এবং আমরা অনেকগুলো নীতি সহায়তা আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।